এটা হাজরার মোড় দেখতে পাচ্ছেন। এই হাজরার মোড় থেকে আমি মেট্রোতে এলাম, যতীন দাস পার্কে নামলাম, নেমে এই রাস্তা দিয়ে এখন যাব গোপালনগর। আজকের গন্তব্যস্থান যেখানে যাচ্ছি সেটা আপনারা দর্শন করবেন, আমিও দর্শন করব। এই যে হাজরার মোড়, এই রাস্তা দিয়ে যাব এখন গোপালনগরের দিকে। চলুন যাওয়া যাক। যতীন দাস পার্ক থেকে একটুখানি হেঁটে আসলেই আপনার বাঁ হাতে পড়বে কালীঘাটের মন্দির, আর এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম। আজকে এলাম আলিপুর মিউজিয়ামে। এটাই আগে ছিল ব্রিটিশদের জেল, অনেক কয়েদি ছিল। আপনারা চলুন আমার সাথে, আমিও যাই, আপনাদেরকেও দেখাবো। আমি প্রবেশ করলাম ব্রিটিশ আমলের আলিপুর জেল। আপনাদের দেখাবো। এই জেলে একসময় আমরা প্রবেশ করতে পারতাম না। যদি কোনো কয়েদি থাকতো, সেই কয়েদিকে দেখার জন্য কোর্ট থেকে পারমিশন নিয়ে তবে এখানে ঢোকা যেত। চলুন এক এক করে আমরা দেখি। ঢুকতেই চোখে পড়ল এই আলিপুর জেলে ঢুকতে জনপ্রতি 30 টাকা। এই আলিপুর জেলটি অনেক বড়, তার ম্যাপ দেওয়া আছে। সেই ম্যাপটা আমরা দেখে দেখে ভিতরে প্রবেশ করি। এই গলিটার নাম স্ট্রিট 5। আপনাদেরকে দেখায়। আপনি সিসিটিভির আওতার মধ্যে আছেন। তখন তো আর সিসিটিভি ছিল না, তখন টাওয়ার হাউস ছিল। সেই টাওয়ার হাউস দেখে কয়েদিদেরকে শনাক্ত করতে। এখানে কী কী আছে সেটা আমরা দেখিনি। এটা স্ট্রিট নাম্বার 6। আমি এই দিক থেকে ঘুরে আসি। নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। চলুন দর্শন করে। জেলগুলো দেখুন। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। আমি এখন ফাঁসি মঞ্চের দিকে এগোচ্ছি। চলুন যাওয়া যাক। দেশে লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, নির্জন গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। নির্জন কক্ষ। নির্জন কক্ষ প্রবেশ করলাম।
ভারতবর্ষ মানবতার এক নাম, তখনকার দিনে তো লাইট ছিল না, মানুষের সাথে মানুষের ভালোবাসা, শোনা যায় একবার বিদায় দে মা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বে যাওয়ার আশা। কাঠ এবং সিমেন্টের বাড়ি, ভারতবর্ষ কষ্ট করেছেন মানবতার এক নাম, মানুষের সাথে মানুষের ভালোবাসা, প্রেমের জোয়ারে এ ভারত ভাসমান, যুগে যুগে নির্জন কক্ষ থেকে বেরোলেই দেখতে পাবেন ফাঁসির মঞ্চ। আমি এখন ঢুকেছি, আমার হাত পা সব কাঁপছে। তাহলে সঠিক যে সময় এটা ছিল ইংরেজদের, এই ফাঁসি মঞ্চে লাস্ট ধনঞ্জয় ভট্টাচার্যের 2006-তে লাস্ট ফাঁসি হয়ে এই ফাঁসিটা বন্ধ হয়ে যায়। দেখুন এই মঞ্চেই, এই ফাঁসির মঞ্চেই 2006-এ ধনঞ্জয় ভট্টাচার্যের ফাঁসি হয়েছিল। এবং ফাঁসি দেওয়ার পর, কাউকে ফাঁসি দেওয়ার পর যখন ফাঁসি দেয়, তখন এখানকার কয়েদিদের দেখার জন্য একটি দরজা জানলা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাই। যখন অন্য কয়েদিদের শাস্তি দেওয়া হয়, মানে ফাঁসি দেওয়া হয়, তখন এই উপর থেকে কিছু আসামিদেরকে দাঁড় করিয়ে রাখতো এবং ফাঁসিটা দেখাতো যে তোমরা সত্য কথা বলো, নাহলে তোমাদের ফাঁসি দেওয়া হবে। কি মর্মান্তিক ঘটনা দেখুন। এখন আমি অন্তপক্ষে এলাম, কিন্তু দেখার মানে আমরা তো এখানে কোনোদিন ঢুকতেও পারতাম না। 2006-এ লাস্ট ফাঁসি দেওয়ার পরে এখানে যাদের যেসব কয়েদিদের ফাঁসি দেওয়া হতো, ওই সেই উপর থেকে জানলা দিয়ে তাদের দেখতে হতো। এবং দেখার পরে এই ফাঁসি দেওয়ার পরে যদি না ডাক্তাররা নামানোর পরে যদি না মারা যেত, এবং যেই ঘরে নিয়ে গিয়ে তাদের পোস্টমর্টম হতো, সেই ঘরটাই যাচ্ছি, চলুন। এটাই হলো সেই পোস্টমর্টমের ঘর। এই যে নালাটা দেখতে পাচ্ছেন, এখানে ডাক্তাররা এখানে এনে শুয়ে চেক আপ করতো, পোস্টমর্টম করতো। যদি দেখতো যে না মারা যায়নি, তখন তার পায়ের শিরা কেটে দিত। কেটে দিয়ে ডাক্তাররা ওখানে হাত ধুত। আর এই যে নালাটা দেখতে পাচ্ছেন, এই নালা দিয়ে রক্ত বেরিয়ে আসতো। চিন্তা করতে পারেন? সেটা দেখালাম। এটি হলো পোস্টমর্টমের ঘর। এই যে কাঁচ দিয়ে ঢাকা দেখতে পাচ্ছেন, ফাঁসি দেওয়ার পরে এই নিচেই থাকতো। নিচ থেকে ডোমেরা এই জায়গার পথ দিয়ে বার করে এই পোস্টমর্টমের ঘরে নিয়ে আসতো। নেহেরু সেল, চলুন আমরা নেহেরু সেলের ভিতরে প্রবেশ করি। আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি থেকে 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিল। দেখুন, ওর পাশে দেখে এলাম চিত্তরঞ্জন, আর এখানে দেখুন জওহরলাল নেহেরুকে এই ঘরেই রাখা হয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রীও এই ফটকেই ছিলেন, জেলে। দেখুন, আলাদা সেলে আমাদের প্রধানমন্ত্রীকে রাখা হয়েছিল তখন। এবং উনি যখন জেলে ছিলেন, তখন ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী, তিনিও আসতেন। এই যে এই জায়গায় বসে ওনারা কথাবার্তা বলতেন। ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছেন। 20 দিন পর পর আসতেন, এখানে বসে বাবা আর মেয়ে কথা বলতেন।
তিনিও আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। এটা হচ্ছে পুরনো গুদাম ঘর, এখন বন্ধ আছে। গুদাম ঘরটা আপনাদের দেখাই, আমিও দেখি। আপনারা আসুন, আমাদের ভারতের এত বড় জেল, ব্রিটিশ পিরিয়ডের সময় জেল, সেটা আপনারা নিজেরাও দেখতে পারবেন এবং অপরকেও দেখাতে পারবেন। আস্তে আস্তে চলুন, যাচ্ছি, আপনারাও দেখুন, আমিও দেখি। এটা হচ্ছে সাধারণ কক্ষ। সেই সাধারণ কক্ষের ভিতরে অংশ দেওয়াল দিয়ে বিভক্ত করা, যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের এই কারাগারে পুরনো ভবনে ইউকাটির গঠনে 1850 সাল নাগাদ আলিপুরে স্থাপিত এই কক্ষগুলো বাতাস চলাচলের জন্য অনুপযুক্ত। কাজে দীর্ঘ সময়ের জন্য বন্দীদের এখানে অবরুদ্ধ করে রাখা হতো। এই যে চলুন আমরা এটাও দেখে আসি। উপরের বন্দীদের ঘরটা বন্ধ আছে, তাও দেখিয়ে দিই। চলুন যাওয়া যাক। এই কক্ষগুলোর মধ্যে কোনো হাওয়া বাতাস ঢুকতো না, সেটাও দেখালাম। কি কষ্ট করে সেই সময় বন্দীরা থাকতেন সেটা দেখেই তো বুঝতে পারছেন। জেলের পাঁচিলগুলো দেখুন কত বড়, হুট করে লাফ দিয়ে কেউ উঠে যেতেও পারবে না। এবার আমরা দেখবো ওয়াচ টাওয়ার। এই যে এত বন্দীরা যে এখানে ছিল, কেউ কোনোদিনও এখান থেকে পালাতে পারেনি, আর পারবেও না, কারণ এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে বসে তারা দেখতেন বন্দীদের, কোন বন্দী কি করছে সব দেখা যেত। উন্নত শির নাহি ভয়। ব্রিটিশ আমলে জেলের ভিতরে যে সিঁড়িটা, লোহার সিঁড়ি, দেখুন। এটাই পুরোটাই জেল, আলিপুর জেলের ভিতরটা। এটাই ওয়াচ টাওয়ার, যেখান থেকে বন্দীদেরকে এখান থেকে দেখতেন ব্রিটিশ আমলের ইংরেজরা, সেটাও আপনাদের দেখালাম। এটাই ওয়াচ টাওয়ার, এইখান থেকে সব বন্দীদের সব ওয়াচ করতেন, তাই জন্য এটার নাম ওয়াচ টাওয়ার। এই যে মানিকতলায় বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণে মিলিত রূপ করেছিল এটা। এইটা কাজী নজরুল ইসলামের কারাগার, চলুন দেখে আসি। বিশাল বড়, দেখতেই পাচ্ছেন। কাজী নজরুল ইসলামকে এখানে একাই রেখে দিয়েছিলেন, উনি একাই থাকতেন এখানে, এত বড় জায়গায় ওনাকে একা রাখতেন। দেখুন নজরুল কক্ষ, নজরুল কক্ষ, দেখুন নজরুল বসে আছে। কবি নজরুল ইসলামের লেখা বই,
এই সেলে নজরুলকে রেখেছিলেন, সেই সেলটাও আপনাদের দেখালাম। এটা ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দীর প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারের রাখা হয়েছে স্মৃতির উদ্দেশ্যে। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। চলুন আমরা ব্রিটিশ কারাগারটা একবার দেখে নিই। বন্দীরা কিরকম ছিল সেই সময়টা ব্রিটিশ আমলে, সেটাই এখন আমরা দেখব। চলুন দেখি। এটা ব্রিটিশ কারাগার। একসাথে অনেক বন্দীদের রাখতো এই ঘরটাতে। দেখতেই পাচ্ছেন ব্রিটিশ আমলের কারাগার। এখানে দুটি সেল রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্রিটিশদের ঐতিহাসিক জেল। ওই পাশের বিপ্লবীরা এই পাশের বিপ্লবীদের দেখতে পেত, এই পাশের বিপ্লবীরা ও পাশে দেখতে পারত। একদিন আলিপুর জেলে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। কারাগারের ওয়ার্ডারের প্রধান নিরক্ষরের নির্দেশে বন্দীরা অপমান, শারীরিক নির্যাতনের শিকার হতো। সেটা আজকে আমরা দেখব। দেখুন, চান করতো, নিজেদের জামা কাপড় ধুতো। এই জেলের ভিতরেই সব। দেখুন, এইভাবে বন্দীরা থাকতো। এত লোক ভিতরে থাকতো, তার মধ্যে একটাই ছিল পায়খানা। বন্দীদের জীবন কিভাবে কাটতো সেটা তুলে ধরেছে। তারা কিভাবে শুতো। বন্দি জানলার দিকে তাকিয়ে আছে, কবে ছাড়া পাবে। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন গুনতো কিভাবে বাড়ি যাবে বিপ্লবীরা। দেখতে পাচ্ছেন বিপ্লবীদের কি কষ্ট করে তারা দিন কাটিয়েছে জেলের মধ্যে। কি কষ্ট করে তারা দিন কাটিয়েছে। এই যে জলের জগ। আমি এবং আপনারাও দেখলেন জেলের কয়েদিরা কি কষ্ট করে তাদের দিন যাপন করছেন। এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ সৈনিক এই যে একজনকে চুল কেটে দিচ্ছে। দেরি হলেই, মানে চুল কাটতে এত দেরি হচ্ছে কেন, দেরি হলেই চাবুক মারতো তখনকার দিনে ব্রিটিশদের পিরিয়ডে। দেখুন কিভাবে ব্রিটিশরা তাকে মারছে, বিপ্লবীদের কিভাবে হাত বেঁধে মারছে।
এরা যখন থাকতো তখন নিজেদের কাজ নিজেদেরকেই করতে হতো, চা বানাতো, সবাই মিলে খেত। কেউ এই উঠোন ঝাড় দিত, দেখালাম আপনাকে উঠোন ঝাড় দিত। এই এখানেও আরেকটি কক্ষ আছে, কত বড় দেখুন। এটাও একটা জেল, কয়েদিদের রাখা হতো। পুরনো কয়েদিরা থাকতো, সেটাও আপনাদেরকে দেখালাম। তখনকার দিনে বিপ্লবীরা কত কষ্ট করেছে আমাদের দেশ স্বাধীন করার জন্য, অথচ আমাদের দেশে জনগণরা এসব বোঝেই না। সেই পিরিয়ডটা যদি আবার আসতো না, খুব ভালো হতো। তাহলে এত শয়তানি, এত মার্ডার, এত খুন খারাপই হতো না, ব্রিটিশের আইনগুলো যদি থাকতো। স্বাধীন ভারত, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধী। কাজী নজরুল ইসলাম। ইন্ডিয়ার পয়সা, 2 পয়সা, 1 পয়সা, 3 পয়সা, 5 পয়সা, দেখুন 150 টাকা। এখনকার ছেলেমেয়েরা চেনেই না 3 পয়সা, 2 পয়সা, 1 পয়সা। সেই তখনকার দিনে পয়সার কত দাম ছিল। এইখানে দেখুন দুর্গা মা। আলিপুর জেল, স্বামী বিবেকানন্দ।
রুই 1 পয়সা, 1 টাকা, 10 টাকা, 5 টাকা। তখনকার দিনের পয়সাগুলো দেখুন, ব্রিটিশ আমলের পয়সা। অবশ্য আমার বাবা মা এরা দেখেছে, আমরা দেখিনি। আমি 5 পয়সা, 2 পয়সা, 3 পয়সা দেখেছি, তবে চলতে দেখিনি। এটা বাবু বাগানের ঠাকুর ছিল, মা দুর্গা। পুজো এসে গেল, আর কদিন পরেই পুজো, মা দুর্গা এসে গেল। আমরা এবার জেলের হসপিটাল দেখব, যেখানে বন্দীদের চিকিৎসা করা হতো। ধ্বনি ও আলোর প্রদর্শনী এখানে হয়, লাইট ফাইট সাউন্ড দিয়ে। এটা হাসপাতাল ভবন প্রদর্শনী। এটা পুরোটাই হাসপাতাল চত্বর। হসপিটাল প্রদর্শনীর রুম। এখানে অসংখ্য মমতা ব্যানার্জির বই লেখা আছে। বিশ্ব বাংলা মমতা, আলিপুর জেল, সব। এখন সিঁড়িটা দেখুন তখনকার দিনের। এই প্রদর্শনীটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দুর বিদ্রোহী থেকে ঋষি শ্রী অরবিন্দের জীবন। পনেরোই ডিসেম্বর 1930, উত্তরের হাওয়ার দাপটে চারিদিকে হাড় হিম করা। কিছুদিন আগে দীনেশ তার বন্ধুদের কার্যকলাপ ব্রিটিশদের ভীত প্রবলকে নাড়ি দিয়ে গিয়েছিল।
হসপিটাল, এটা পুরোটাই হসপিটাল ছিল, ব্রিটিশদের হসপিটাল, আলিপুর জেলের হসপিটাল।